বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক সমন্বয়কদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, পদবঞ্চিতদের বিক্ষোভ হাতাহাতি। বিএনপির বর্ধিত সভা কাল, যোগ দেবেন ৩,৫০০ ডেলিগেট। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান নেতাদের। আবারও গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে তুমুল হট্টগোল। গণবিরোধী বলছে ক্যাব, বিদ্যুৎ খাতে রাষ্ট্রীয় সহযোগিতায় ডাকাতির অভিযোগ প্রেস সচিবের। বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতায় চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন মাহফুজ আলম। খেলাপি ঋণের পরিমাণ ৩ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। ব্যাংক থেকে আমানতকারীদের টাকা পেতে কোনো সমস্যা হবে না, আশ্বস্ত করলেন গভর্নর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দুই পক্ষের হাতাহাতি ও মারামারির মধ্য দিয়ে অবশেষে আত্মপ্রকাশ করেছে ছাত্রদের নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। এদিন দল গঠনকে কেন্দ্র করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ৮ সদস্য থেকে ১২ সদস্যের কমিটি প্রকাশ করে নতুন এই ছাত্র সংগঠন। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদের নতুন সংগঠনের ঘোষণা নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনা। বিক্ষোভকারীদের দাবি, আন্দোলনে ব্যাপক ভূমিকা থাকলেও নতুন এই ছাত্র সংগঠনের কমিটিতে বৈষম্যের শিকার হয়েছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে বুধবার বিকাল ৩টায় সাবেক সমন্বয়করা রাজনৈতিক ছাত্র সংগঠনের নাম ও কমিটি ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলনের ডাক দেয়, কিন্তু বিকালে সেখানে মিছিল নিয়ে হাজির হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা একটা কমিটি করছে, যেই কমিটিতে মহানগর বা প্রাইভেটের কোনো রিপ্রেজেন্টেটিভ নাই, সব ঢাকা ইউনিভার্সিটির। কেন আমাদের এখানে কথা হচ্ছে কোথায় মধুর ক্যান্টিনে ঘোষণা দেবে? কেন মধুর ক্যান্টিনের কি গুলি চলেছিল? শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা তো সবকিছু করে নাই, এইটার সাথে তাদের সাথে আমরা কানেক্টেড হয়েছি, ন্যাশনালের, প্রাইভেটের, তারপর প্রান্তিক লেভেলের সকল ধরনের লোকেরা, সাধারণ ছাত্র জনতা মিলে এই আন্দোলনটাকে সফল করছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে স্টেক, আমাদের স্টেকটা কেন আমাদেরকে দেওয়া হবে না? কেন আমাদের এখনো যে রাজনীতির প্ল্যাটফর্মটা, ওটা কেন একটা বিশেষ ভার্সিটি বা এয়া ভিত্তিক হয়ে যাবে? ছাত্র সংগঠনের সাবেক সমন্বয়করা মধুর ক্যান্টিনে এসে সংবাদ সম্মেলন করতে গেলে বিক্ষোভকারীদের বাধার মুখে বারবার ঘোষণার প্রস্তুতি পণ্ড হয়। এই সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি হতেও দেখা যায়। বাধার মধ্যেই তড়িঘড়ি করে নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণা করা হয়। নতুন ছাত্র সংগঠনের নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আব্দুল কাদের। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের দুইটি কমিটি আমরা প্রণয়ন করেছি এবং আমরা দুটি কমিটি কিন্তু সর্বসম্মতিক্রমে আমরা ঘোষণা করতে সমর্থ হয়েছি। আমাদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন আবু বাকের মজুমদার এবং কেন্দ্রীয় সংসদের সদস্য সচিব হিসেবে রয়েছেন জাহিদ আহসান এবং মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন তাহমিদ আল মুদাসির চৌধুরী এবং মুখপাত্র হিসেবে আছেন আশরাফা খাতুন। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায়, তাদের কমিটিতে নতুন দুজনকে যুক্ত করে মোট 12 জনকে রাখা হয়েছে নতুন এই ছাত্র সংগঠনে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। নতুন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কমিটি প্রত্যাখ্যান করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে বারডেম হাসপাতালের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সমন্বয়ক জানিয়েছেন, অবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে, পাশাপাশি শিক্ষার্থীদের ওপর হামলার জন্য নতুন কমিটিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এই সময় নতুন কমিটির সদস্যদের অবাঞ্ছিত করার ঘোষণাও দেওয়া হয়। তারা বলেন, জুলাই আন্দোলনের ভিত্তিতে গঠিত ছাত্রদের নতুন কমিটি গঠন করা নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় 24 জন ছাত্র আহত হয়েছেন। তাদের দাবি, ছাত্রদের নতুন কমিটি হতে হবে শহীদ মিনারে, মধুর ক্যান্টিনে নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ইতিহাস গড়তে পারত, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে একটি ঐতিহাসিক পরাজয় করেছে তাদের এই কমিটি প্রকাশ করার মধ্য দিয়ে। তারা কমিটির নাম দিয়ে, তারা তাদের সংগঠনের নাম দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, কিন্তু আমি তাদের এই কেন্দ্রীয় কমিটিতে আমরা কেউ বাংলাদেশকে দেখতে পাই নাই।
আমরা শুধু দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে। এই ছাত্র সংগঠনকে আমরা প্রত্যাখ্যান করলাম। আপনারা কিভাবে এটাকে পরবর্তীতে এগিয়ে নিয়ে যাবেন সেটা আপনাদের বিষয়, আপনারা আমাদের সাথে ডিসকাশনে আসুন। দীর্ঘদিন পর বর্ধিত সভা করছে জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার সকাল 10টা থেকে জাতীয় সংসদ ভবনের এলডি হল চত্বরে অনুষ্ঠিত হবে এই সভা। বর্ধিত সভায় অংশ নেবেন সারা দেশ থেকে আগত দলের প্রায় 3,500 ডেলিগেট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাত্রার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে ত্বরান্বিত করতেই সভা, বলছেন বিএনপির নীতি নির্ধারণী ফোরাম। বর্ধিত সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরো জানাচ্ছেন ওবায়দুল্লাহ আল মামুন। জাতীয় সংসদের এলডি হল চত্বরে চলছে ব্যাপক প্রস্তুতি। রাত দিন এক করে কাজ করছেন শ্রমিকরা। বৃহস্পতিবার সকালেই এখানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা। দীর্ঘদিন পর দলের বর্ধিত সভাকে কেন্দ্র করে দলের ভেতরে বাইরে নেতাকর্মীদের মাঝে উৎসব বিরাজ করছে। জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবরা অংশ নিচ্ছেন বর্ধিত সভায়। বুধবার দুপুরে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন দলের সিনিয়র নেতারা। দুপুর 2টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে পরিদর্শনে আসেন নেতারা। প্রস্তুতি নিয়ে গণমাধ্যমে কথা বলেন তারা। পূর্ণ গণতন্ত্রের ফেরার পালা। এখনও অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। এখনও আপনারা জানেন নির্বাচন নিয়ে এক ধরনের গড়িমসি চলছে। আমরা সরকারের দিক থেকে, নির্বাচন কমিশনের দিক থেকে কখনো ডিসেম্বর, কখনো মার্চ, এই ধরনের দ্বিধা, এই ধরনের দ্বিচারিতা আমরা দেখতে পাচ্ছি। যে সমস্ত নেতৃবৃন্দ যারা আসবেন, যাদেরকে ডাকা হয়েছে, তাদের বক্তব্যের উপর ভিত্তি করেই তো কি চান তারা। কারণ অনেক দিন ধরে এই যে আমাদের এত বড় আন্দোলন গেল, তারপরে আরও নানা বিষয়, এখানে কোথায় কি অবস্থা, এখানে কি ধরনের রেজুলেশন প্রস্তাবাবলী গ্রহণ করা যায়, তাদের বক্তৃতার মধ্যে দিয়েই তো সেটা আসবে। এরপরে হয়তো সেটা বলা যাবে, আপনার সেদিন না হলেও তার পরের দিন হয়তো এটা বলবেন, হ্যাঁ, পার্টির মহাসচিব বলবেন। বর্ধিত সভাকে নির্বাচনে যাত্রা উল্লেখ করে দলের জ্যেষ্ঠ নেতারা বলেন, এখান থেকেই শুরু হবে আগামী জাতীয় নির্বাচনের যাত্রা। নেতাকর্মীদের দেওয়া হবে নির্বাচনের দিক নির্দেশনা। সামগ্রিক এবং পারস্পরিক সমঝোতার মধ্য দিয়ে একটা মানচিত্র আকারে আমরা দলীয় ফোরামে গ্রহণ করব এবং সেই পথ ধরেই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের নেতৃত্ব নিয়ে এগিয়ে যাব, বাংলাদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে। এছাড়া বর্ধিত সভায় প্রাধান্য পাবে দেশের চলমান পরিস্থিতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা ও মিত্র দলগুলির সঙ্গে সম্পর্ক অটুট রাখা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুরশিদ মাহমুদ চৌধুরী। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মুবাশির আহমেদ। বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই ও রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেক। ফ্রান্সের রাষ্ট্রদূতের এই সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুরশিদ মাহমুদ চৌধুরী ও চেয়ারপারসনের পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। বৈঠক শেষে আমির খুরশিদ মাহমুদ সাংবাদিকদের জানান, ফ্রান্সের রাষ্ট্রদূতের সাথে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে। সরকারকে আপাতত নির্বাচনমুখী কাজ করতে হবে। আমরা বলেছি, যেটা আমরা সবসময় বলি, জনগণ নির্বাচনের অপেক্ষায় আছে, ভোট দেওয়ার অপেক্ষায় আছে, যেটা সবাই বলে, এবং এটা আজকে এটা তো একটা জনমত, মানুষ ভোট দিয়ে তাদের সরকার নির্বাচিত করতে চায়। সকালে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত ক্যান্সার আক্রান্ত নেতাকর্মীদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, শেখ হাসিনার পতনের পর শান্তি ফিরে আসবে প্রত্যাশা ছিল সাধারণ মানুষের, তবে আইন শৃঙ্খলা অবনতির কারণে জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়নি। মাঠে যে ক্রাইমগুলো হচ্ছে, সমাজে যে ক্রাইমগুলো হচ্ছে, সেই ক্রাইমগুলো কেন দমন করা যাচ্ছে না?
অনেকে বলছেন পুলিশ ঠিকমতো কাজ করছে না। তো স্বরাষ্ট্র উপদেষ্টার তো দায়িত্ব যে পুলিশ কেন কাজ করছে না সেটা দেখা, দ্রুত সেখানে পদক্ষেপ নেওয়া। তা এখন তো পাড়া মহল্লায় গডফাদার তৈরি হয়েছে, যারা মানে দেশের যারা শান্তিতে সুখে ভদ্রলোক সুশীল মানুষ যারা বসবাস করবে তারা আতঙ্কিত হয়ে পড়ছে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। ডেভিল হান্টে বড় অপরাধীদের ধরতে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানান। দয়া করে সিন্ডিকেটকে এখনই গ্রেফতার করুন। আবার নতুন সিন্ডিকেট হবে, আবার আপনার বদনাম শুরু করবে। এটা তালবাহানা করে কিছু কিছু লোক যারা নির্বাচন চায় না তাদেরই ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে জনগণ মনে করে। অন্যদিকে বিডিআরকে কলঙ্কিত করতে স্বাধীনতার পর থেকেই চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বুধবার শ্যামলী মানসিক স্বাস্থ্য হাসপাতাল মিলনায়তনে বিডিআর হত্যাকাণ্ডে শহীদ লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার লুৎফর রহমান স্মারক বক্তব্য অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বারবার বলেছেন বিএনপি সম্পর্কে ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া দল, সামরিক ছাউনিতে বসে জন্ম নেওয়া দল। মানে ভাবটা হচ্ছে এই যে ক্যান্টনমেন্ট কিংবা সামরিক ছাউনি হচ্ছে একটা বোধহয় কি বলে গার্বেজ স্টেশন। এর থেকে বোঝা যায় সেনাবাহিনীর উপর একটি বিদ্বেষ আওয়ামী লীগের আগা গোড়া ছিল প্রথম থেকেই। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে গণতন্ত্রের পথে উত্তরণ, মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের লেখা 3টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সন্ধ্যায় বইমেলায় এই মোড়ক উন্মোচন করা হয়। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে উত্তরণের পথে বাংলাদেশ এখন মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, তাই গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে উত্তরণে সবাই এক থাকতে হবে, বিভাজন করলে চলবে না। বিএনপি মহাসচিব বলেন, একমত না হলে একটি মহল সোশ্যাল মিডিয়ার বিএনপিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, এটা খুবই দুঃখজনক বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে আমরা দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করি কিছু কিছু মহল থেকে এই প্রচেষ্টা করা হয় একমত না হলেই সে শত্রু হয়ে যায় এবং তাকে মেলাইন করার জন্য বিভিন্নভাবে আপনার কথা বলা হয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে একটা ভয়ঙ্কর রকমের একটা প্রবণতা দেখা যায় যে মত প্রকাশের স্বাধীনতাকে আক্রমণ করা হয়। আমি মনে করি মুক্তচিত্তার বিকাশের জন্য এটা অত্যন্ত অন্তরায়। আমরা বিশ্বাস করি যে আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে একটা সকলের কাছে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের পথকে সোজা সহজ করে নিয়ে আসবে। প্রায় 1.5 গুণ গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি শুনানিতে হয়েছে তুমুল হট্টগোল। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, জ্বালানি খাত নিয়ে আগের গণবিরোধী সরকারের পথেই হাঁটছে অন্তর্বর্তী সরকার। ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেছেন, যুগের পর যুগ দুর্নীতিবাজ আমলা এবং কর্মকর্তাদের পকেট ভারী করে যেতে হচ্ছে সাধারণ মানুষদের। এদিকে জ্বালানি খাতে লুটপাটকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ভোক্তারা। রিপোর্ট করছেন গোলাম মইনুল হাসান। 6টি গ্যাস বিতরণ কোম্পানির মূল্যবৃদ্ধির প্রস্তাবের ভিত্তিতে রাজধানীতে বিএম অডিটোরিয়ামে গণশুনানি আয়োজন করে বিইআরসি। কোম্পানিগুলো শিল্পের ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের মূল্য 30 টাকা থেকে 1,75 টাকা 72 পয়সা করার প্রস্তাব করেছে। মূল্য কাঠামোর অধীনে এই মূল্য প্রস্তাব করা হয়েছে। শুনানিতে অংশ নিয়ে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম গ্যাসের মূল্য বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। আজকে পেট্রো বাংলা এবং তিতাস বৃদ্ধে যে সমস্ত অভিযোগ মানুষের মনে আগুন জ্বলতেছে, সেটাকে দাবানলে বিস্ফোরণে পরিণত করেন না। আপনারা এই সমস্ত জায়গাগুলোকে আইডেন্টিফাই করেন। আজকে যে বক্তৃতা দিয়েছেন যার প্রেক্ষিতে আমি বলতে বাধ্য হয়েছি যে বিরক্ত হচ্ছি। আপনারা এটা বুঝতে পারেন না কেন? এখানে এসে যা বললেন, ভোক্তার পক্ষে যায়, ভোক্তার স্বার্থ সংরক্ষণ করার জন্য পরিবর্তিত পরিস্থিতিতে একটা শব্দ বলেছেন। এই সরকারের পিছনে কে এইরকম প্রেশার তৈরি করছে যে তাকে দিয়ে এটা করাতে হবে? কে এইরকম প্রেশার তৈরি করছে যে এই শিল্প খাতে 30 টাকার গ্যাস 75 টাকা করে তাদেরকে রপ্তানি বাজার থেকে উচ্ছেদ করে দিতে হবে? এই যুক্তিটা কে দিয়েছে তাদেরকে? সরকারকে কে শেখাচ্ছে? গণশুনানির মধ্যে হঠাৎ হট্টগোল শুরু হয়, দাবি জানানো হয় শুনানি বন্ধের।
বিরোধীর শুনানি করতে হবে, প্রহসনের শুনানি আমলাতন্ত্রের আস্তানা আপনারা গণদুষ্কর, শত শত শিল্প কলকারখানা বন্ধ করার ফায়দারা করছে, হাজার হাজার কোটি টাকা লুটেছে, এই লুটের টাকা উদ্ধার করেন। এদিকে গণশুনানি চলার সময়ে ভবনের বাইরে মানববন্ধন করে ক্যাব। আজকে যে গণশুনানি হচ্ছে এটা জনগণের স্বার্থে হচ্ছে না, এইটা প্রকৃতপক্ষে জ্বালানি ক্ষেত্রে কিভাবে ভালোভাবে কাজ করা যায় সেই লক্ষ্য হচ্ছে না, এইটা হচ্ছে পরিকল্পিতভাবে গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য, জনগণের পকেট কাটার জন্য। আমরা তাই এই গণশুনানি বন্ধের দাবি জানাই। জ্বালানি অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় মানববন্ধনে। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বিদ্যুৎ খাতে রাষ্ট্রীয় সহায়তায় আওয়ামী লীগ সরকারের আমলে ডাকাতি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, মূল্যস্ফীতি 2 মাস ধরে কমছে, আগামী জুন মাসে 7% নিচে নামবে, ফিরবে জনজীবনের স্বস্তি। বুধবার রাজধানীর আগারগাঁও উন্নয়ন সাংবাদিকদের সংগঠন ডিজিএফবির মিট দ্য প্রেসে এসব তথ্য জানান শফিকুল আলম। বলেন, ব্যবসায়ীরা সুবিধা নেওয়ার জন্য সংকটের কথা বলেন, অন্যদিকে বড় কয়েকটি কোম্পানি লাভের মুখ দেখলেও চুপ করে আছে। তিনি বলেন, সামাজিক গুরুত্ব বিবেচনা ছাড়া অর্থনীতি শ্রাদ্ধ করে কোনো প্রকল্প নেওয়া হবে না। এ সময় কর্ণফুলী টানেলের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের ব্যক্তিগত প্রয়োজনে কর্ণফুলী টানেল নির্মাণ করে আওয়ামী লীগ সরকার। একই সাথে 560টি মডেল মসজিদ নির্মাণে 12 থেকে 13 কোটি টাকা লোপাট হয়েছে বলেও জানান তিনি। এসব কারণে ঋণ পরিশোধে সরকারকে ট্যাক্স বাড়াতে হচ্ছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। করাপশনকে অ্যাড্রেস করা যায় কিভাবে, আমাদের যে সিস্টেম, আমাদের গভর্নমেন্টের যে স্ট্রাকচার, প্রজেক্ট আমরা যেভাবে নেই, বা আমরা যেই সিস্টেমে আমরা এই এতদিন এই গভর্নমেন্ট অপারেট করে আসছে, এইখানে আসলে কি চুরিটা আপনি ইচ্ছা করলেও ঠেকাতে পারেন না। এটার জন্য মূল ফোকাসটা হচ্ছে ডিজিটালাইজেশন। আপনি ডিজিটালাইজেশন করলে যাতে আপনার পেপার ওয়ার্কে হাত দেওয়া লাগে না, কেউ যেন ফাইল আটকে না রাখে। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের অধিকাংশেরই বর্তমান সরকার কোনো খোঁজ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। যথাযথ চিকিৎসা এবং ক্ষতিপূরণ না পাওয়ায় বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। আহতরা বলেছেন, আন্দোলনের প্রায় 7 মাস পার হলেও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারেনি বর্তমান সরকার। আহতদের 2টি ক্যাটাগরিতে ভাগ করার দাবিও জানিয়েছেন তারা। সরকারের অদূরদর্শিতার কারণে আহতদের অনেকেই মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে বলেও দাবি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের। দ্রুত পদক্ষেপ না নিলে সারা দেশের আহতরা এক হয়ে সড়ক অবরোধের মতো কর্মসূচি দেবার হুঁশিয়ারি দিয়েছেন। 22,000 আহত আমাদের দেখা যাচ্ছে, মাত্র খালি 5 পাচ্ছেন আহত থেকে সরকার সুবিধা দিচ্ছে, এবং বাকি যারা আমরা আহত আমাদেরকে একদম সবার সঙ্গে বৈষম্য করতেছে। আমার গায়ে বর্তমানে এখনও কিন্তু 16টা স্প্লেন্ডার আছে। এখন পর্যন্ত সরকার থেকে কোনো কিন্তু ডিসিশন দেয়নি যে আমাদের এই স্প্লেন্ডারগুলো কবে বের করবে, এবং আমাদের এই স্প্লেন্ডার কারণে আমাদের কিন্তু ক্যান্সারের যে কোনো একটা ক্যান্সার কিন্তু দেখা দিতে পারে, এটা হচ্ছে আমাদেরকে ডাক্তার কিন্তু বলে দিছে। আমাদের টোটাল 22,000-এর বেশি হবে আহত, সেটারও এখনো সরকার নির্ধারিত একটা সংখ্যা সরকার ঘোষণা করতে পারে নাই। সরকার এখানে উদাসীন, কি কাজ করতেছে সেটা সরকারই ভালো বলতে পারবে। দর্শক, এই মুহূর্তে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিব, বিক্ষোভকারীরা কি এখনো প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আছেন? সরকারের পক্ষ থেকে কি তাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে? নাদিরা, এই মুহূর্তে আমার পেছনে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন সেই আহতরা কিন্তু এখন পর্যন্ত তেজগাঁয়ের যে প্রধান উপদেষ্টার কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের মূল ফটকে কিন্তু এখনো বসে রয়েছে, এবং তারা যেটি বলেছেন যে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে সেই আহতদেরকে বিশেষ করে সহায়তার দিক বিবেচনায়, যে তারা কারা কি ধরনের ক্ষতিপূরণ পাবে সেই দিকটি বিবেচনায় তাদেরকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, A, B এবং C। তো এই আন্দোলনকারীরা বলছেন যে 3টি নয় বরং 2টি ক্যাটাগরিতে বিভক্ত করতে হবে। সক্ষমতা কারো
কার কতটুকু এবং অক্ষমতা কীরকম সেই দিক বিবেচনায়। অর্থাৎ যারা পঙ্গুত্ব বরণ করেছেন, হাত পা হারিয়েছেন, তারা এক ধরনের ক্যাটাগরিতে থাকবে, আর বিশেষ করে যারা আহত হয়েছেন কিন্তু পঙ্গুত্ব বরণ করেননি এরকম যারা রয়েছেন তাদেরকে বি ক্যাটাগরিতে রাখতে হবে। এই দাবিতেই মূলত তারা করেছেন। এর আগের থেকেই মূলত তাদের এই অভিযোগটি ছিল যে অনেকেই গুরুতর আহত হলেও তাদেরকে সি ক্যাটাগরিতে ফেলা হয়েছে, আবার কেউ কেউ বলেছেন যে তারা সি ক্যাটাগরির কেউ কেউ বি ক্যাটাগরিতে চলে এসেছেন। এসব অভিযোগ কিন্তু পূর্বেও ছিল। তো সেই অভিযোগের ভিত্তিতে মূলত তারা এই আন্দোলনে বসেছেন। সকাল থেকে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করছি। এখানে যেমন পুলিশ রয়েছে, এখানে একই সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, আনসার রয়েছে, সব ধরনের মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু সতর্ক পাহারায় রয়েছেন। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস বা এই দাবি পূরণে কতটুকু কি করা হবে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। হয়তো এই দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে বা কি ধরনের উদ্যোগ নেওয়া হবে সেটি হয়তো জানতে আরো সময় লাগবে। এবং এরা আন্দোলনকারীরা মূলত তারা স্পষ্টই বলেছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তো নাদিরা, আমার কাছে এই ছিল তেজগাঁয়ের যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহতদের যে অবস্থান কর্মসূচির সার্বিক পরিস্থিতির তথ্য। নাদিরা। মহিবুল্লাহ, আপনাকে ধন্যবাদ। 4 দিনের সফরে মার্চে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি চিঠি দিয়েছেন তিনি। আগামী 13 থেকে 16 মার্চ বাংলাদেশে অবস্থান করবেন জাতিসংঘের মহাসচিব। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, অ্যান্টনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ মহাসচিবের দফতর। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব এই সফরে আসছেন। গত 7 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান মহাসচিবের সঙ্গে নিউ ইয়র্কে দেখা করে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করে অংশীদারিত্বের সাথে এ খাতে এগিয়ে যেতে চায় বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার রাশিয়ার স্টেট কর্পোরেশন ফর নিউক্লিয়ার এনার্জি রোসাটমের মহাপরিচালক দেখা করতে এলে একথা বলেন তিনি। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রকে বাংলাদেশের সাথে রাশিয়ার সহযোগিতার একটি মাইল ফলক উল্লেখ করে প্রধান উপদেষ্টা পরমাণু শক্তিতে রোসাটমকে তাদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। রূপপুর প্রকল্পের অগ্রগতি প্রধান উপদেষ্টাকে অবহিত করেন রোসাটমের মহাপরিচালক। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হলেন মোহাম্মদ মাহফুজ আলম। রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার মন্ত্রী পরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এই তথ্য জানায়। মঙ্গলবার তথ্য এবং ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেন। মাহফুজ আলম গত বছরের 10 নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন, তবে সেই সময় তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের 20 দিনের মাথায় 28 অগস্ট তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। মাহফুজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এমনকি এই আন্দোলন পরিচালনায় তার বুদ্ধিবৃত্তিক অবদানের কথা উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি হাসিনা বিরোধী আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন মাহফুজ আলমকে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশে এখন খেলাপি ঋণের পরিমাণ 3.5 লাখ কোটি টাকা। তবে খেলাপির পরিমাণ এখনও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি বলে দাবি করেছেন তিনি। বুধবার রাজধানীর মতিঝিলে এক সংবাদ সম্মেলনে সংস্থার গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, জুলাই-ডিসেম্বর মেয়াদে খেলাপি ঋণ বেড়েছে 1,34,000 কোটি টাকা। সব মিলে ডিসেম্বরের শেষে বিতরণ করা মোট ঋণের 20.20% খেলাপি। এই খেলাপি ঋণের পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন তিনি। গভর্নর আরও জানিয়েছেন, সরকারি ব্যাংকের বিতরণ করা ঋণের 43% এখন খেলাপি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের আমলে নামে বেনামে নেয়া যেসব অর্থ নেওয়া হয়েছে তার প্রকৃত চিত্র বের হতে শুরু করেছে। গেল কয়েক মাসে আমানত মাত্র 7% বৃদ্ধি স্বাস্থ্যবান অর্থনীতির জন্য সুখকর নয় বলেও জানিয়েছেন গভর্নর। 42% বর্তমানে, এবং এটা 40 থেকে এর 42.8 মানে প্রায় 43% মতো। আগে ছিল 40.3। আর বেসরকারি ক্ষেত্রেও এটা বেড়েছে অনেকখানি বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে।
15.6, যেটা আগে ছিল 11.9। ব্যাংকিং খাতে টাকা রেখে টাকা পাবে না, এটা হবে না বাংলাদেশে। এটা আমরা করতে দেব না। কিছুটা দায়বদ্ধতা সরকারই নিচ্ছে এক্ষেত্রে। এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত যে ব্যাংক থাকুক না থাকুক ব্যক্তি তার টাকাটা পাবে। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের বিষয়ে পুনরায় লিভ টু আপিল শুনানির জন্য অনুমোদন দিয়েছেন আপিল বিভাগ। এই সংক্রান্ত বিষয়ে আগামী 22 এপ্রিল আপিল বিভাগে শুনানির জন্য দিন ঠিক করেছেন সর্বোচ্চ আদালত। রিভিউ আবেদনের শুনানিতে বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই সংক্রান্ত বিষয়ে আদেশ দেন। এর আগে 2014 সালের 30 ডিসেম্বর ৭১ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এটিএম আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে 2015 সালের 28 জানুয়ারি আপিল করেন আজহারুল। আপিল শুনানির পর 2019 সালের 31 অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ। 2020 সালের 15 মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এদিকে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান দাবি জানিয়ে বলেছেন, 1972 সালে 10 জানুয়ারি থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটেছে সেগুলো অনুসন্ধান করে দেশের জনগণের সামনে শ্বেতপত্র প্রকাশ করা হোক। দুপুরে জামায়াত ইসলামীর পঞ্চগড় জেলা শাখার আয়োজনে পঞ্চগড় চিনিকল মাঠে জনসভায় তিনি বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে এ দাবি জানান। বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে জামায়াত ইসলামের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। ডাক্তার শফিক রহমান একই সঙ্গে বলেছেন, বাংলাদেশের সকল মানুষ মিলেমিশে থাকতে চান, চলতে চান। এর মাঝেই দেশের গর্ব, সৌন্দর্য এবং শান্তি। সংখ্যালঘু বা সংখ্যা গুরু নয়, এদেশে যে জন্ম নিয়েছে সেই দেশের গর্বিত নাগরিক। এই জাতিকে টুকরো টুকরো করে মুখোমুখি দাঁড় করে রেখেছিল পতিত সরকার। এবং জাতি রমজানে খাদ্যপণ্যের ভেজাল রোধে মোবাইল কোর্ট মাঠে থাকবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। সকালে শিল্প মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, খাদ্যপণ্যের মান বিএসটিআই এর ল্যাবরেটরিতে পরীক্ষা করা হচ্ছে। সেখানে নিম্নমানের পণ্যকে বাজারজাতকরণ বন্ধের নির্দেশনা দেয়া আছে। নির্দেশনা না মানলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই নিয়মিতভাবে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে থাকে। নিয়মিত অভিযানের পাশাপাশি রমজান উপলক্ষে এবছরও ভেজাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হবে। ভেজাল প্রতিরোধের পাশাপাশি পণ্যের ওজন ও পরিমাণে কারচুপি রোধকল্পে মোবাইল কোর্ট ও সার্ভিলেন্স টিম কাজ করবে। ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, ঢাকা মহানগরীতে বিএসটিআই এর নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে ডিএমপি ও এপিবিএন যৌথভাবে 3টি মোবাইল কোর্ট পরিচালনা করবে। ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন, জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির অংশ হিসেবে জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি সব কথা জানান। বলেন, আইন শৃঙ্খলার অবস্থার উন্নতি ধীরে ধীরে হয়েছে। আশা করা যাচ্ছে আগামী 2-3 মাসের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ প্রশাসনিক চেইন অফ কমান্ড অন্যান্য সময়ের তুলনায় আরও অনেক উন্নত হবে। নির্বাচন পরিচালনা করার মতো পরিবেশ ডিসেম্বরেই পাওয়া যাবে। তিনি আরও জানান, আসন বিন্যাসের বিষয়টি একটি কঠিন কাজ। প্রায় 400-র মতো আবেদন পেন্ডিং রয়েছে। সেই আবেদনগুলো নিষ্পত্তি করতে হলে যে আইন রয়েছে সেটিকে সংশোধন করতে হবে। তাই সেই আইন সংশোধনের উদ্যোগ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার। গুলি করে ব্যবসায়ীর স্বর্ণ লুটের ঘটনায় বিক্ষোভ হয়েছে রাজধানীর বনশ্রী এলাকায়। সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, লুটের ঘটনায় জড়িত থাকতে পারেন বাড়ির মালিক ও নিরাপত্তা কর্মী। সকালে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেন তারা। পরে বনশ্রীর মূল সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বিক্ষুব্ধ জুয়েলারি মালিক সমিতির দাবি, ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও নিরাপত্তা জোরদার করতে হবে। খোয়া যাওয়া স্বর্ণ উদ্ধার এবং জুয়েলারি ব্যবসায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। সেই সঙ্গে আহত স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনের সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে। আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। গবেষণাকে নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ করে না রেখে মানুষের কল্যাণে ব্যবহারের আহ্বান জানিয়েছেন
বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণা কেন্দ্রের উদ্যোগে গবেষণা ও উদ্ভাবন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে রাজধানীতে। রায় সাহেব বাজার পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে এসব পণ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির সভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন মিন্টু ও সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ শামসুদ্দিন। মিলন মেলা হয়েছে আমরা কক্সবাজারবাসী সংগঠনের। দুপুরে সংগঠনের সম্পাদক নাজিম উদ্দিনের পরিচালনায় মিলন মেলায় বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী, সাবেক মেয়র সরোয়ার কামাল। 12 লাখের বেশি রোহিঙ্গারা ছাড়াও কক্সবাজারের মানুষের উপর বারে বারে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা। দুদিনব্যাপী আন্তর্জাতিক টয়লেট কনফারেন্স 2025 হয়েছে রাজধানীতে। ITN বুয়েট, SNV, ইউনিসেফ সহ ওয়াটার এইড এর যৌথ উদ্যোগে এবং প্লাটিনাম পার্টনার RFL এর সহায়তায় এর আয়োজন করা হয়। পয় নিষ্কাশন সংক্রান্ত চ্যালেঞ্জগুলোর সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে বিশেষজ্ঞ ও অংশীজনরা এতে অংশ নেন। পরিবেশ অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ওয়াটার এইড, SNV বুয়েট এবং গেটস ফাউন্ডেশনের প্রতিনিধি সহ আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন। ক্রাউন সিমেন্ট PLCর বাৎসরিক পুনর্মিলনী ও ব্যবসায়িক মত বিনিময় সভা হয়েছে কিশোরগঞ্জে। শহরের একটি পার্কে জেলায় প্রায় 1000 রিটেলার এতে অংশ নেন। ক্রাউন সিমেন্টের এক্সক্লুসিভ ডিলার মোহাম্মদ বদরুল আলম বকুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলমাস শিমুল, মীর মাবজুলুর রহমান, রহিম জুয়েল, স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি AK নাসিম খান, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী খান সোহেল সহ অন্যরা। আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক PLCর 238তম উপশাখার উদ্বোধন হয়েছে নারায়ণগঞ্জে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুস সায়াদাত সহ অন্যরা। সভাপতিত্ব করেন ভুলতা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল হাসান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব, যার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, পদ বঞ্চিতদের বিক্ষোভ হাতাহাতি। বিএনপির বর্ধিত সভা কাল, যোগ দেবেন 3500 ডেলিগেট। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান নেতাদের। আবারও গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে তুমুল হট্টগোল, গণবিরোধী বলছে ক্যাব। বিদ্যুৎ খাতে রাষ্ট্রীয় সহযোগিতায় ডাকাতির অভিযোগ প্রেস সচিবের। বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্ব পেলেন মাহফুজ আলম। খেলাপি ঋণের পরিমাণ 3 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। ব্যাংক থেকে আমানতকারীদের টাকা পেতে কোনো সমস্যা হবে না, আশ্বস্ত করলেন গভর্নর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজে সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাভিশন নিউজের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।